সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। এবং এই প্রশ্ন তোলা হয়েছে, এই প্রশ্নের কোনো জবাব সরকার দিতে পারেনি। সেটা হচ্ছে যে আপনি যে জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ, কারণ একটাই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটাও হয়েছে, গণভোটটা হয়েছে। আমাদের আমির জামাত পার্লামেন্টে উদাহরণ দিয়ে বলেছেন, একই হাড়ির তরকারির গোশত রান্না হলো, গোশতটা খাইলেন, ঝোলটা খাইলেন না। আবার এই উদাহরণও খুব সুন্দরভাবে মানুষ বুঝতেছে যে এক মায়ের পেটে যমজ দুটো সন্তান, একটা সন্তানকে মা স্বীকার করে আর একটা সন্তানকে মাই অস্বীকার করে। কেমন বিচারিতা! আমাদের এই প্রথম গণভোটের গণ রায়ের ব্যাপারে সরকারের সরাসরি নীতিবাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পদকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সেকেন্ড, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আমরা 2বার সাংবাদিক সম্মেলন করেছি। বর্তমানে বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 3800 মিলিয়ন ঘনফুট, অথচ দেশে উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে মাত্র 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। এ কারণে জামাত ইসলামীর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেখানে 10 দফা দিয়ে সেই সময়কার সাময়িক সংকট নিরসনে জামাত ইসলামী ভূমিকা রেখেছে। পরে আবার আমরা পরপর 2বার যখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুগণ, এই মিলনায়তনেই সাংবাদিক সম্মেলনে আমরা আলাদাভাবে দলীয়করণের তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম। অন্তত 11টি সরকারি পদে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে, ইলেকশন কমিশনে ছাত্র দল, যুব দল, বিএনপির নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করেছেন। 8টি উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় তারা নিয়োগ করেছে। সিটি কর্পোরেশনগুলো দলীয় লোক নিয়োগ করেছেন। এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3496টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশ জুড়ে আরো মব সহিংসতা, হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন, এবং মে এবং 2026-এ এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। পঞ্চম, পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখানো যাচ্ছে আমরা সেটা উল্লেখ করতে পারছি। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসে অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি। এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরো কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারে অক্ষমতা ব্যক্ত করা হচ্ছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। 12 লক্ষ রোহিঙ্গারা আন্তর্জাতিক
মানবিক সহায়তার ঘাটতি এবং সবকিছুর উপর মিলিয়ে বাংলাদেশের উপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রেও সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনো সে প্রক্রিয়া শুরু করতে পারে। ষষ্ঠ, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমরা এটার ব্যাপারে আলাদা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 400 টাকায় চলে আসছিল কাঁচামরিচের কেজি। দ্রব্যমূল্যের চার্ট সব জায়গাতেই আছেন। মূল্যস্ফীতি 9.16%, খাদ্য মূল্যস্ফীতি 8.60%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.61%। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নামা মানে পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। সপ্তম, ব্যাংকিং সেক্টরে চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খল পরিস্থিতি। এ ব্যাপারে আপনারা সবাই জানেন যে ব্যাংকিং খাতের বর্তমানের সংকট দীর্ঘদিনের, এটা আমরা স্বীকার করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,68,704 কোটি টাকা, যা মোট ঋণের 32.26%। 3 মাসেই ঋণ খেলাপি বেড়েছে 31,487 কোটি টাকা। কিন্তু সরকারের প্রথম 6 মাসেও খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা ও উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষণীয় নয়। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল এবং মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা আগের বছরের তুলনায় 20 থেকে 30% কমে গিয়েছে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান উদ্বেগজনক। এছাড়া ইসলামী ব্যাংক নিয়ে তো যা হয়েছে, অযাচিত হস্তক্ষেপ সরকার দলীয় হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাত আরো অস্থিতিশীল হয়ে উঠেছে। এবং আপনারা সম্প্রতি জানেন ইসলামী ব্যাংক ডাকাতির যে বড় ডাকাত, সেই ডাকাতকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে নির্দেশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবীকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। নেক্সট, গুম প্রতিরোধ আইন। পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের যে জারি করা গুম, মানবাধিকার যে সমস্ত অর্ডিন্যান্স গুলো ছিল সব আপনারা দেখছেন, এগুলো সব বাতিল করে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা এটাকে নতুন করে আইন প্রণয়ন করব এবং একটা বিধানের মধ্য দিয়ে নিয়ে আসবো। অর্থাৎ হচ্ছে কি, এটাকে পুলিশের হাতে আওতায় আবার নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কমিশন থাকলে, নিরপেক্ষভাবে একটা ব্যক্তি যখন গুম হয়ে যায়, তার তদন্ত, তার নিরপেক্ষ এবং সবকিছুর ব্যাপারে কিন্তু একটা ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা তার ব্যাপারে ওই গুম কমিশনের মধ্যে ছিল। এটা বাতিল করার মধ্য দিয়ে হয়েছে কি, যে যারাই গুম করবে তারাই তদন্ত করবে, পুলিশের হাতে চলে গেল। এ ব্যাপারে যে কথা বলে ওনারা নতুন আইনের যে উদ্যোগ নিচ্ছেন, এটা সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের উপরে অত্যাচার, নির্যাতন এবং গুমের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে।